পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র। জেলায় জেলায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ব্যবহারের অভিযোগে গ্রেফতারের দাবি। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের বিজেপির গোরক্ষক সেনাকর্মী। পুরুলিয়া সদর থানাতেও শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি। বিজেপি যুব মোর্চার তরফে অভিযোগ দায়ের মালদার বামনগোলাতেও। মালদার ইংরেজবাজার থানাতেও অভিযোগ বিজেপি মহিলা মোর্চার। মেদিনীপুর কোতোয়ালি থানাতেও অভিযোগ দায়ের এক মহিলার। হুগলির গোঘাট থানাতেও অভিযোগ দায়ের বিজেপি নেতৃত্বে। পরশু যে ধরনের ঘটনা ঘটেছে তা দেশদ্রোহিতা সামিল বলে আমরা মনে করি। দেশের প্রধানমন্ত্রী যে ধরনের ছবি এরা প্রকাশ্যে নিয়ে এসছেন, অবিলম্বে শ্রীলেখা মিত্রদের গ্রেপ্তার করা উচিত। চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে। এদিকে আন্দোলনকারীদের ওপরে লাঠি চালানো হয়েছিল, ছড়রা গুড়ি চালানো হয়েছিল। কংগ্রেস কিন্তু একেবারে শুরু থেকে এই অভিযোগ করেছে, আপনারা জানেন। বিক্ষোভ চলছে বলে এই লাঠি চালানো যায় না, তার একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর থাকা উচিত। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে মামলার শুনানি আজকে রয়েছে। সংবিধান শান্তিপূর্ণ এবং আইনসম্মত প্রতিবাদের অধিকার দিয়েছে। বিক্ষোভ হচ্ছে বলেই পুলিশ বল প্রয়োগ করবে, এর কোনো যৌক্তিকতা নেই। বিক্ষোভ দেখানো হচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না। অতিরিক্ত পুলিশি অ্যাকশনের যে কোনো অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। বিক্ষোভের ক্ষেত্রে পুলিশের পদক্ষেপ কি হবে, অভিন্ন গাইডলাইন প্রয়োজন বলে গতকাল পর্যবেক্ষণ দেয় সর্বোচ্চ আদালত। প্রশ্ন ফাঁস রুখতে কড়া বিল এনেছে মোদী সরকার, কিন্তু বিরোধীরা এখনো আক্রমণের ধার কমাতে নারাজ। সোমবার এই নিয়ে সংসদে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। দফায় দফায় মুলতবি করতে হয় দুই কক্ষ। প্রশ্ন ফাঁস নিয়ে নজিরবিহীন আন্দোলনের সাক্ষী হয়েছে গোটা দেশ। কার্যত নথি স্বীকার করেছে সরকার। দেশজোড়া ছাত্র যুবদের আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মোদী, অমিত শাহের ঘনিষ্ঠ সহযোগী এবং আরএসএস এর অত্যন্ত বিশ্বস্ত ধর্মেন্দ্র প্রধান। মোদী সরকার বলছে ভবিষ্যতে প্রশ্ন ফাঁস রুখতে কড়া বিল এনেছে তারা, কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ। এর মধ্যেও কেন্দ্রীয় সরকারের কৌশল দেখছে তারা। स्टूडेंट्स के लिए इतना बड़ा बिल लेके आ रहे हैं, स्टूडेंट्स का फ्यूचर सिक्योर करने के लिए इतना महत्वपूर्ण बिल लेके आया है। ये पब्लिक एग्जामिनेशन प्रिवेंशन ऑफ अनफेयर मीन्स अमेंडमेंट बिल जो आया है, ये ऐतिहासिक है। इस पे बाधित ना करें और एकजुट से इस बिल को पारित करना चाहिए। ये तो लोगों का गुस्सा शांत करने के लिए, क्योंकि खासकर जो नौजवान हैं वो बहुत भड़के हुए हैं जब पुलिस वायलेंस के बाद, उसके ऊपर बैंडेड लाने के लिए बिल लेके आई। इस बिल में है ही कुछ नहीं। সোমবার এই নিয়ে সংসদের তুলকালাম হয়। দফায় দফায় মুলতবি করতে হয় দুই কক্ষ। এরই মধ্যে লোকসভায় বিল পেশ করা হয়, কিন্তু রাজ্যসভাতেও শুরু হয় হই হট্টগোল। কংগ্রেসকে এক হাত নেন সংসদ বিষয়ক মন্ত্রী। लोकसभा में भी ऑलरेडी हम लोग ने सूची भी दे दिया है कौन कौन बोलेंगे। वहां भी आपका कांग्रेस वाला उत्पात मचा रहे हैं, ठीक नहीं है। और मैं फिर से अनुरोध करता हूं, आप इस तरह से व्यवहार करेंगे तो आपको मुकदमा पड़ेगा। हम चर्चा से डरने वाले नहीं हैं, चर्चा करने को तैयार हैं, लेकिन होम मिनिस्टर सदन में आके स्टेटमेंट करना चाहिए। কেন্দ্রের আনা বিলে প্রশ্ন ফাঁসে বা পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হতে পারে জেল। ন্যূনতম জেল হতে পারে 5 বছর। জরিমানা হতে পারে 50 লক্ষ টাকা। অন্যদিকে সংগঠিত অপরাধে দোষী সাব্যস্ত হলে ন্যূনতম জেল হতে পারে 7 বছর। সর্বাধিক জরিমানা হতে পারে 10 কোটি টাকা। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। বিজেপির সঙ্গে মিশে যেতে পারে এনসিপিআই, এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে।
আর এই আবহেই সোমবার রাতে নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন এনসিপিআই এর লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজ এনসিপিআইকে আমন্ত্রণ জানানো হয়েছে এনডিএর বৈঠকে। আজ বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বৈঠকে ডাক পেয়েছেন তৃণমূলের বিদ্রোহী 20 জন, যারা এখন এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন। তার আগে সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় 40 মিনিট বৈঠক হয়। এনসিপিআই সূত্রে খবর, বিজেপি নেতৃত্বাধীন এনডিএর দ্বিতীয় বৃহত্তম শরিক হিসেবেই থাকতে চায় এনসিপিআই। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হয়। আজ এনডিএর বৈঠকে উপস্থিত থাকবে এনসিপিআই। এনডিএর শরিক হিসেবে এনসিপিআইর সঙ্গে কিভাবে আরো ভালো করে সমন্বয় সাধন করা যায় তা নিয়ে শুভেন্দু অধিকারী ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে আলোচনা হয়। কোনো গুরুত্বই নেই, না মুখ্যমন্ত্রীর গুরুত্ব আছে, না মুখ্যমন্ত্রী তো এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে আর সাম্প্রদায়িক কথাবার্তা বলছে। ও মিটিং করে কি করবে বাংলার? প্রথমে তৃণমূলে বিদ্রোহ ঘোষণা, তারপর এনসিপিআইতে মিশে যাওয়া এবং এনডিএকে সমর্থনের ঘোষণা। আপাতত এই অবধি এগিয়েছেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। তবে এনসিপিআইয়ের আবেদনের ভিত্তিতে এখনো তাদের পৃথক ব্লক আখ্যা দেওয়া হয়নি। কেবলমাত্র লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আগে যে আসন বরাদ্দ ছিল তা এখন বরাদ্দ করা হয়েছে এনসিপিআই লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কে এনসিপিআই? তো 20 জন সাংসদ বিশ্বাসঘাতক। তৃণমূল মমতাদিকে তার ছবি ব্যবহার করে দল থেকে তারা জিতে দিল্লি গেলেন। তো এরা তো সব বিজেপির দালালি করছে। এদের নির্বাচনী কেন্দ্রে যেতে পারছে না, এরা নির্বাচনী কেন্দ্রে ঘুরতে পারছে না, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিজেপি বিরোধী ভোট পেয়ে ওখানে গিয়ে বিজেপির কোলে বসে দোল খাচ্ছে। এনডিএর মিটিংয়েও তারা এনডিএর শরিক দল হিসেবে যোগদান করবেন বলে শুনেছি। এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে এনসিপিআই এর মার্জারের কোনো খবর আমাদের পার্টির কাছে আসেনি। আর আমরা জ্যোতিষী নই, কালকে কি হবে কালকে বোঝা যাবে। প্রশাসনিক স্তরে কথা বলার জন্য ওনারা সব মিটিং করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এনডিএর শরিক দল হিসেবে এনডিএর মিটিং এ যাবেন বলেই আমাদের কাছে বার্তা আছে। আগামী দিনে বিজেপির সঙ্গে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সম্পর্ক কোন পথে এগোয় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। উত্তরবঙ্গ সফরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ডাক দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে তার শিল্পভাবনা নিয়ে এদের শুভেন্দু অধিকারী বলেন, আমুলকে আমরা দুটো জায়গা দিচ্ছি, দক্ষিণবঙ্গে 15 একর, উত্তরবঙ্গে 15 একর। উত্তরবঙ্গে জায়গা চিহ্নিত করে ফেলেছে শিল্প দফতর। সিকিমের নামচিতে টানেল বিপর্যয়ে মৃত এ রাজ্যের 11 জন পরিবারকে আর্থিক সাহায্য এবং চাকরি দেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন। রাজ্যের সরকার বদলেছে, এবার কি কাজের খোঁজে ভিন রাজ্যে যাওয়া পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দিনও বদলাবে? সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় তো কাজ নেই, এখন আমরা এসেছি ধীরে ধীরে কাজ দেব এবং ফিরবে সবাই। আমরা কারখানা বা অন্যান্য এমএসএমই, ফুড প্রসেসিং এগুলো তো আমরা দেব, সরকারি কর্মসংস্থানও শুরু হবে। আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। পুরনো জব কার্ড মানেই তারাই পাবেন, নতুন পাবেন তা নয়। আমরা শিথিল করে দিয়েছি আইন, 125 দিন আমরা কাজ দেব, গ্যারেন্টেড। বিজেপি শাসিত রাজ্যগুলোর বহু মানুষ তো কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গে রয়েছেন। তাহলে এখনকার মুখ্যমন্ত্রী তো তাদের বলুন যে বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলায় আছেন কেন, ফেরত নিন তাদের। সেই শূন্য জায়গাগুলোতে তো বাংলার ছেলেমেয়েরাই সুযোগ পেতে পারে, তা বিজেপিকে ছেড়ে এখানে আছেন কেন? এদিন উত্তরবঙ্গে তার শিল্প ভাবনার কথাও ভাগ করে নেন মুখ্যমন্ত্রী। দুপুরে উত্তরকন্যায় অর্থমন্ত্রীর উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক করেন তিনি। উত্তরবঙ্গে অনেকগুলো ইন্ডাস্ট্রির পরিকল্পনা আমরা নিয়েছি। তুলাইপঞ্জি চালের উপরেও আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি এবং আপনারা জানেন মাননীয় অমিত শাহজি তিনি এসেছিলেন। আমুলকে আমরা দুটো জায়গা দিচ্ছি, দক্ষিণবঙ্গে 15 একর এবং উত্তরবঙ্গে 15 একর। তারা আইসক্রিম ফ্যাক্টরি করছে, উত্তরবঙ্গে জায়গা চিহ্নিত করে ফেলেছে শিল্প দপ্তর। বাগডোগরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে হেলিকপ্টারে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে নামেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে চলে যান জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। দেখা করেন সিকিমের নামচিতে টানেল বিপর্যয়ে মৃত 11 জন এই রাজ্যের বাসিন্দার পরিবারের সঙ্গে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমার সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ টাকা দিয়েছি, পিএম কেয়ার থেকেও 2 লাখ টাকা করে দিয়েছেন, সব মিলিয়ে 21 লাখ। আমরা পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে 7 জনকে হোমগার্ডে চাকরি দিলাম
আর 4 জনের হোমগার্ডে ক্রাইটেরিয়া ফিট করছিল না, সেই জন্য তাদেরকে সিভিক ভলেন্টিয়ার্সে কাজ দেওয়া হলো। উত্তরবঙ্গ সফরে গিয়ে জলপেশের মন্দিরে গিয়ে পুজো দেন শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি বর্ধমান রোডে নতুন উড়ালপুরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শিবাশিস মৌলিক, আশাফুল হোসেন ও রাজা চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেবোত্তর সম্পত্তি থেকে সরকারি জমি দখল। মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে সামনে আসছে একের পর এক অভিযোগ। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কালীঘাটপন্থী তৃণমূলের এই বিধায়ক। অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে সামনে আসছে একের পর এক অভিযোগ। দেবোত্তর সম্পত্তি দখল থেকে সরকারি জমি দখল। মালদার রতুয়ার বাসিন্দা শকুন্তলা ঘোষ। রতুয়া বিডি অফিসের সামনে তার 80 শতক জমি রয়েছে, যা দেবোত্তর সম্পত্তি। অভিযোগ, 2015 সালে এর মধ্যে 60 শতক জমি দখল হয়ে যায়। দেবোত্তর জমি দখলের অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ 8 জনের বিরুদ্ধে। আগেও রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু অভিযোগ তাতে আমল দেয়নি পুলিশ। 15 সাল থেকে একে একে জায়গাগুলো দখল করে নিয়েছে। দখল করে বিভিন্ন রকমের প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন রকম অবৈধ কাগজ করেছে, আমাদেরকে দেখিয়ে করিয়েছে। এবার আমরা আমাদের এই সরকারের উপরে ভরসা আছে, আমরা আমাদের দেবোত্তর সম্পত্তি পুনরায় ফেরত পাবো। প্রশাসন যথারীতি কাজ করছে। আমরা দাবি করব যে আমাদের এই দেবোত্তর সম্পত্তিটা পুনরুদ্ধার হোক, এটাই দাবি করব। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর নতুন করে অভিযোগ দায়ের করেছেন রতুয়ার এই বাসিন্দা। এদিকে এই রতুয়াতেই ফের সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে। আরএসপি জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডের অভিযোগ, সেচ দপ্তরের জায়গায় এনজিও এবং স্কুল তৈরি করেছেন আব্দুর রহিম বক্সি। এখানে এই সেচ দপ্তরের সরকারি জমি যারা দখল করেছে তাদের বিরুদ্ধে, যারা জালিয়াতি করে দখল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। রহিম বক্সির বউ আয়েশা বিবি, তার 2 ছেলে রেজাউল করিম, সামিউল করিম, 4 জনের নামে দলিল হয়েছে। যত বড় মোস্তানি হোক না কেন, সরকারি সম্পত্তি যদি কেউ একর করে থাকে, দখল করে থাকে, সেটা সরকারিভাবে সরকারি কাজ করবে। মালদাতে যত সরকারি জমি সে কেউ যদি দখল করে থাকে, সেই জমিটাও কিন্তু আমরা ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। সর্বানন্দ পান্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার জানা উচিত যে এই সম্পত্তি আমার কাছে নেই। সে সম্পত্তি আমি নিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক, সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে। সেই মোতাবেক আমি সেই জমিটা 2011 সালেই গভর্নমেন্টকে আমি একটা চিঠি করি যে আপনি আমাকে লিস্ট দিয়েছেন, জমিটা আপনার কিনা আপনি আমাকে বলেন। গভর্নমেন্ট আমাকে কোনো উত্তর দেয়নি, সে কারণে তারপরে জমির মালিককে জমিটা আমি ছেড়ে দিয়েছি। অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ওনার বিরুদ্ধে যে কমপ্লেন এসেছে কি সরকারি জমিনটা দুরুপয়োগ করে বা নিজের কাগজ জালিয়াতি করে নিজের নামে করে দিয়েছেন, কিছু জায়গায় স্কুল বানাচ্ছেন বা কিছু কবজা করে রেখেছেন, এইরকম এলিগেশন এসেছে। এটা আমাদেরকে ব্যাপকভাবে খতিয়ে দেখতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ডকুমেন্টস কালেক্ট করার দরকার আছে। আমরা প্রপার ইনভেস্টিগেশন করবো, তারপরে যা ব্যবস্থা হবে। আমার মনে হয় যে অভিযোগ যিনি করেছেন তাকে পুলিশের যারাই করছেন অভিযোগ, ফিজিক্যাল প্রোটেকশনটা থাকা উচিত। কারণ আফটার অল আপনি জানেন যে মালদাতে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেটা হয় নর্মালি, সেটা হচ্ছে যে জোর করে চাপ দিয়ে অভিযোগ, ল্যান্ড গ্র্যাবিং তো খুব একটা সিরিয়াস অভিযোগ, তো 0 টলারেন্স থাকাই উচিত। শেষ পর্যন্ত তদন্তে কি উঠে আসে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সোমক লাহিড়ী রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবার আরও এক বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রক্ত নিয়ে বেআইনি ব্যবসার অভিযোগ উঠল। স্বাস্থ্য ভবনের কাঠগোড়ায় সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাংক, সব ডেটা নিয়ম মাফিক পাঠানো হয়েছে, সাফাই দিয়েছে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। 1 ফোঁটা রক্তের দাম আসলে কতটা তা হাড়ে হাড়ে টের পায় মুমূর্ষু রোগী ও তার পরিবার। সেই রক্ত নিয়ে কি চলছে মোটা টাকার কারবার? দান করা রক্ত নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছে বেসরকারি ব্লাড ব্যাংক। পদ্মপুকুরের হেলথ পয়েন্ট, যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের পর এবার অভিযোগের তালিকায় জুড়ল সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের নাম। অভিযোগ, গত 6 মাসের মধ্যে অন্তত 3500 ইউনিট লোহিত রক্তকণিকা অর্থাৎ প্যাকড রেড ব্লাড সেলস বিক্রি করা হয়েছে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো ভিন রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে।
অথচ দেওয়া হয়নি সেই টাকার হিসেব। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এ বিষয়ে জানতে চেয়ে 3 বার ডেকে পাঠানো হয় লাইফ কেয়ার ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। প্রথমবার ইমেলে জবাব দিলেও পরে 2 বার এ নিয়ে ওই বেসরকারি ব্লাড ব্যাংক কোনো উচ্চবাচ্য করেনি বলে স্বাস্থ্য ভবন সূত্রে দাবি। আরও একটি কলকাতার নামী বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের অনুমতি ছাড়া ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ উঠল। যে নথি জমা দিয়েছেন সে নথিতে লোহিত রক্তকণিকা বা পিআরবিসি বিক্রির বিষয়ে তথ্য পাওয়া গেলেও কত প্লাজমা তারা বিক্রি করেছেন এবং কত টাকায় এই লোহিত রক্তকণিকা বা পিআরবিসি বিক্রি করা হয়েছে এ বিষয়ে কোনো তথ্য ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ তারা দেননি। তবে এই অভিযোগ মানতে নারাজ লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। কর্তৃপক্ষের দাবি, একটা ব্লাড ব্যাংক যখন চালু হয় তখন তাকে 5 বছরের লাইসেন্স দেওয়া হয়। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পাশাপাশি ছাড়পত্র দেয় রাজ্য ড্রাগ কন্ট্রোলও, যার ভিত্তিতে স্বাস্থ্য ভবন এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট দেয়। লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের দাবি, ওই এনওসির মানে হচ্ছে বাল্ক ব্লাড ট্রান্সফার, কাউন্টার সেল সহ যাবতীয় সব কার্যকলাপ চালানো যাবে। যদিও স্বাস্থ্য দফতরের দাবি, রক্তের বাল্ক ট্রান্সফার বা একসঙ্গে বিপুল পরিমাণ রক্ত সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সেই নিয়ম অনুযায়ী এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্তের উপাদান বাল্ক ট্রান্সফার করতে হলে নিয়ামক সংস্থা এসবিটিসি এবং এনবিটিসির অনুমতি নিতে হবে। এক্ষেত্রে যা মানা হয়নি বলে দাবি করেছে স্বাস্থ্য ভবন। তদন্ত শুরু হয়েছে, এখন সেই তদন্তের মধ্যে যদি স্বাস্থ্য ভবনের তরফে কোনো রকম সহযোগিতা না পাওয়া যায় বা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে, তাহলে পরবর্তীতে তারা শাস্তিমূলক পদক্ষেপের রাস্তায় হাঁটবেন। রক্তের বন্টন, বাল্ক ট্রান্সফার এবং আর্থিক লেনদেন সবই এখন স্বাস্থ্য দপ্তরের তদন্তের আওতায়। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.